বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন, চর্যাগানের সমাজ জীবন বা সমাজচিত্র। চর্যাগানের সমাজচিত্র বা সমাজ জীবন আলোচনার পূর্বে চর্যা যে গানগুলো সম্পর্কে একটুখানি বলে দিই। আমরা জানি 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাগানের পুঁথি আবিষ্কার করে। যদিও হরপ্রসাদ শাস্ত্রী এই প্রথম তিনি নেপালে গেলেন আর এই পুঁথি আবিষ্কার করলেন তা কিন্তু নয়। ইতিপূর্বে তিনি আরও দুবার গেছেন এবং হরপ্রসাদ শাস্ত্রীর আগেও বাঙালি হিসেবে রাজেন্দ্রলাল মিত্র তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় পুঁথি খোঁজার চেষ্টা করেছেন এবং তার আগেও বিদেশিরা মূলত এই পুঁথি সন্ধানের কাজে তৎপর হয়েছিল এবং হরপ্রসাদ শাস্ত্রী মোট 3 বার গিয়ে অনেক পুঁথি আবিষ্কার করেছিল। তার মধ্যে এই চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি ছিল এবং এই পুঁথি 1907 আবিষ্কার হলেও 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এবার এর ভাষা নিয়ে, এর শব্দ নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে, নামকরণ নিয়ে অনেক কথা রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকম নামকরণ করেছে, কেউ চর্যাচর্য বিনিশ্চয়, কেউ আবার একে চর্যা গীতিকোষ ভিত্তি বলেছেন, আবার ভাষাকে কেউ সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা, কেউ কেউ আবার একে একটা বিশেষ অঞ্চলের উপভাষা বলতেও চেয়েছেন। আজকের আমরা মূলত আলোচনা করব চর্যাগানের সমাজ জীবন নিয়ে। চর্যাগানের সমাজ জীবন অনুসন্ধান করা কতটা সঠিক সেটা কিন্তু একটা বিতর্কের বিষয়। তার কারণ চর্যা গানের যে রচয়িতা, যে বৌদ্ধ সহজে সাধকেরা, তারা মূলত তাদের যে দেহ সাধনার কথা বলেছে এবং তাদের মূল লক্ষ্য ছিল যে দেহ সাধনার মধ্য দিয়ে সহজ মহাসুখ লাভ করা, এবং সে কথা আমি ইতিপূর্বে অনেক গানের আলোচনা করেছি, ব্যাখ্যাতে সে কথাগুলো বলেছি। অর্থাৎ সেই দেহ সাধনার মধ্যে এই সমাজ জীবনের কথা অনুসন্ধান করা এটা কিন্তু একটা বিতর্কের বিষয়, কারণ সমস্ত কিছুর মধ্যে কিন্তু তারা তাদের সাধনার প্রসঙ্গে এই যে সামাজিক যে বিষয়গুলো বা ভৌগোলিক প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাদের সাধনার প্রসঙ্গে এসেছে। তবুও যেহেতু তারা সহজে সাধক হলেও যেহেতু তারা সমাজ বহির্ভূত নয়, তাই সমাজের যে সমস্ত অনুষঙ্গগুলো তাদের যে সাধনার বা সহজ মহাসুখ লাভের ক্ষেত্রে ব্যবহার করেছে সেইগুলোকে আমরা সামাজিক উপাদান বা সমাজ সংস্থানের দিক হিসেবে দেখব। প্রথমত হচ্ছে এই চর্যাগানের প্রচুর যে ভৌগোলিক যে চিত্র আমরা পাবো, কারণ নদীমাতৃক বাংলাদেশ এটা আমরা জানি যে খাল বিল নিয়ে প্রচুর খাল, প্রচুর বিল, প্রচুর নদ নদী রয়েছে আমাদের এই বাংলাদেশে, তাই নদীমাতৃক বাংলাদেশ বলা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের যেন এক টুকরো ছবি আমরা এই চর্যাগানে পাই। আমরা যদি 5 নম্বর গানে দেখবো সেখানে বলা হচ্ছে ভবনই গহন গম্ভীর বেগে বাহি দুয়ান্তে চিকিলা মাঝে নথাই। অর্থাৎ এখানে আমরা দেখব যে যদিও এর মধ্যে বলা হয়েছে যে আসলে আমাদের এই যে অবধূতিকা মার্গ পথ এটা আসলে আর এটাই হচ্ছে আসলে এই যে ভব নদী, আর এই দুপাড়ে হচ্ছে এই যে ইড়া পিঙ্গলা ডানগা বামগা নারী, 2 পাড়কে বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখানে এই যে তত্ত্বকথা আমাদের সামনে ভেসে উঠছে না, আমাদের সামনে ভেসে উঠছে একটা নদীমাতৃক যে বাংলাদেশের একটা নদীর কথা, যেখানে আমরা দেখব যে অথই জলের নদী, প্রচুর জল এবং তার দুপাড়ে কিন্তু কাদা রয়েছে। এছাড়া আমরা দেখব খাল বিলের প্রচুর কথা রয়েছে। আমরা যদি 32 নম্বর গানে দেখি যে বাম দাহিন যোগ খালো বিখলা সর্বঘনই বফা উঁচু বাট ভাইলা, অর্থাৎ বাম ডান দিকে আমরা জানি ডানগা বামগা, কিন্তু এখানে এই কথা বোঝাতে কিন্তু খাল বিলের প্রসঙ্গটা এসেছে। এছাড়া আমরা দেখব যেহেতু নদী রয়েছে তার মানে সেখানে আমরা পারাপার হওয়ার জন্য কোথাও সাঁকো নির্মাণ করতে হবে, তবে সাঁকোটা ছোট যদি হয়, মানে ছোট হলে সেখানে সাঁকো নির্মাণ করা যায়, কিন্তু যখন বড় নদী সেক্ষেত্রে তো সাঁকো নির্মাণ করলে হবে না, সেখানে তো নৌকা লাগবে পারাপার হতে। তো সাঁকো নির্মাণের কথাও যেমন এসেছে, আবার এই যে নৌকা করে পারাপারের কথা এসেছে। আমি বারবার বলছি যে এই কথাগুলো কিন্তু আসলে আমাদের যে কামনা বাসনাকে ত্যাগ করে সহজ মহাসুখ লাভের জন্য কিন্তু বিষয়গুলো এসেছে, তাও কিন্তু আমরা এগুলো আলোচনা করছি। যেমন 5 নম্বর গানে আছে ফাড্ডিও মহতরু পাড়িও জুটি, অর্থাৎ আমাদের যে বড় বড় গাছগুলোকে কেটে সেখানে সাঁকো নির্মাণের কথা বলা হয়েছে। তারপরে আবার 8 নম্বর গানে আছে নৌকা পারাপারের কথা, যে খুনটি উপাড়ি মেরিলে কাছি বাহুতু কামলে সদ্গুরু পুচ্ছি, অর্থাৎ যে কাছিকে
ফেলে দিয়ে নৌকা করে পারাপারের কথা বলা হয়েছে, যদিও এর মধ্যে তত্ত্ব কথা রয়েছে। এছাড়া আমরা দেখব যে পর্বত এবং অরণ্যের কথা রয়েছে, যে আমাদের পর্বত ছিল, প্রচুর পরিমাণে গাছপালা, যে জঙ্গল ছিল, সেগুলোর কথাও কিন্তু এসেছে। 28 নম্বর গানে দেখবো যে উঁচা উঁচা পাবত তুই বসই সবরী বলে, উঁচা উঁচা পর্বতে যেখানে সবরী বালিকা বাস করে। এই তত্ত্বকথাতে আমরা যাচ্ছি না। এছাড়া আমরা দেখবো যে সমাজ সংস্থান, দ্বিতীয় ক্ষেত্রে আলোচনা করবো সমাজ সংস্থান। সমাজ সংস্থানের ক্ষেত্রে আমরা দেখবো যে চর্যা গান যে সময় লেখা হয়েছিল সেই সময় সেন রাজাদের শাসন ব্যবস্থা চলছে। তো সেন রাজারা এতটাই ব্রাহ্মণ ধর্ম অবলম্বনী ছিল যে তারা কিন্তু অন্য সম্প্রদায়ের যারা বেদ জানতো না, অর্থাৎ একটা শ্রেণী ছিল বেদ সম্পর্কে অবহিত ছিল, আর একজন ছিল বেদ বহির্ভূত, অর্থাৎ তারা ছিল অস্পৃশ্য, তারা অপাঙ্ক্তীয়। যেহেতু বৌদ্ধ সহজে সাধকেরা তাদের দেহকেন্দ্রিক সাধনা, তাই তারাও কিন্তু তাদের এই সাধনা বেদ বহির্ভূত, তাই তারাও কিন্তু সমাজে কিন্তু অপাঙ্ক্তীয় ছিল। তারা সমাজে কিন্তু ব্রাহ্মণে তাদেরকে ভালো চোখে দেখতো না। সে কথা আমরা পাবো, ওই যে আছে একটা গানে আছে, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাও সব ব্রাহ্মণারিয়া। অর্থাৎ এই যে ডম্বি সবরী সবর ব্যাস জেলে ডমনি চণ্ডালী, এই ধরনের যে অন্তজ শ্রেণীর মানুষ, তাদের বসবাস কিন্তু নগরের মূল যে প্রাণ কেন্দ্র সেখানে তারা বসবাসের জায়গা সুযোগ পেত না। তাদেরকে লোকালের বাইরে গিয়ে ব্রাহ্মণদের স্পর্শ বাঁচিয়ে তাদেরকে থাকতে হতো। হ্যাঁ, এই কথাগুলো আমরা দেখতে পাই। এছাড়া আমরা জীবিকা কতটা উন্নত থাকবে না, একটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ যেহেতু বৌদ্ধ সহজে সাধকদের এই যে তারা ছিল নিম্ন বর্ণের, তাই তাদের জীবিকাও ছিল মূলত সাংকেতিক এবং সামান্য ছোটখাটো বিষয় ছিল। যেমন ধরো কারোর ওই তাঁত বোনা, চাঙাড়ি তৈরি করা, তারপরে পাটনি বৃত্তি, খেয়া পারাপার করা, হ্যাঁ, তাছাড়া ওই ছিল মদ চুলাই করা, শিকার করা, গাছ কেটে কাঠের কাজ করা, তুলো ধোনা, মোটা কাপড় বোনার কাজ, এইগুলো কিন্তু আমরা মোটামুটি কায়িক শ্রম, শারীরিক শ্রমের উপরে কিন্তু এরা ডিপেন্ডেবল ছিল। এরা কোনো যে অফিসে চাকরি বাকরি এরকম কোনো ব্যাপার নয়, মূলত কায়িক শ্রমে একদম গ্রাউন্ড লেভেলের যে শ্রম তারাই করতো। এছাড়া জীবনযাপনের ক্ষেত্রে আমরা দেখব যে যৌথ পরিবারের কথা পাবো। এছাড়া আমরা পাবো যে পারিবারিক কতটা কঠোর শাসন ছিল সে কথা পাবো, যদিও আমাদের বিচার করতে হবে এগুলো যে চর্যাগানের কিছু সাধন তত্ত্ব কিন্তু রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এগুলোকে আমরা দেখছি। যেমন ধরো আমরা দেখবো যে কান্নুপা যখন ডম্বির সঙ্গে আসক্ত হচ্ছে, সে সমস্ত ননদ শালী এবং পরিবারের অন্যান্য সদস্যদের মেরে তার সঙ্গে মিলিত হচ্ছে। আমরা জানি যে এগুলো আসলে কায়িক বা বৈষয়িক বাসনার কথা বলা হয়েছে, কিন্তু এই পরিবারের এতজন লোকের কথা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে যখন পরপুরুষের সঙ্গে কোনো বাড়ির পুত্রবধূ পরপুরুষের সঙ্গে আসক্ত হচ্ছে, সে শ্বশুরকে মেরে, আমরা জানি শ্বশুর মানে হচ্ছে এখানে অন্য অর্থ রয়েছে, কিন্তু শ্বশুরকে মেরে সে যাচ্ছে। অর্থাৎ এই যে শব্দগুলো এসেছে এগুলো কিন্তু আমাদের পারিবারিক জীবন থেকে এসেছে, সেই জন্য আমরা এগুলোকে কিন্তু ব্যবহার করছি। এছাড়া আমরা দেখবো সন্তান প্রসবের জন্য পৃথক আঁতুল ঘরের ব্যবস্থা ছিল। এছাড়া আমরা দেখবো যে বাদ্যবাদ্য সহযোগে বিবাহ যাত্রার অনুষ্ঠান প্রচলিত ছিল। এছাড়া আমরা দেখবো যে চর্যাগানের মধ্যে বিধবা বিবাহের প্রচলন ছিল। কান্নুপা বলছে যে আলো ডম্বি তোর সম করিব মো সাঙ্গ, হ্যাঁ, চলিল কান্নু মহাসব সাঙ্গে। অর্থাৎ এখানে বিধবা বিবাহের একটা ব্যাপার জায়গা কিন্তু ছিল। এছাড়া আমরা দেখবো আদিবাসীদের দাম্পত্য জীবনে সুখের যে জীবন সে কথাও আমরা পাবো। তাদের অভাব অনটন ছিল, কিন্তু অভাব অনটন থাকলে তাদের সুখ শান্তি ছিল, সে কথা আমরা 50 নম্বর গানে দেখব যে হেরি যে মেরি তৈলা বাড়ি খসমের সমতুলা ঝুকড় এসেরে কপাসু ফুটিলা। হ্যাঁ, অর্থাৎ তাদের যে আনন্দ একটা জীবনে ছিল সেটা আমরা কিন্তু দেখতে পাবো। এছাড়া আমোদ প্রমোদ হিসাবে কি ছিল না, দাবা খেলা ছিল। দাবা খেলা একটা আমোদ প্রমোদের বিষয় ছিল। হ্যাঁ, এছাড়া আমরা দেখবো যে মদ্যপানকে যেহেতু তারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, তাই তারা বেশিরভাগ লোকজনই মদ্যপান করতে, এবং মদ্যপানকে কেন্দ্র করে একটা কুটির শিল্প, মদ্যের পসরা সাজানো, এটাকে নিয়েও একটা মানে মদ খাওয়ার মধ্যে একটা আনন্দ বা বিনোদন করতো। এছাড়া বাদ্যযন্ত্র এবং নাচ গানের মধ্য দিয়ে তারা আনন্দ অনুভব করতো। হেরুক বিনা নামে একটা যন্ত্রর কথা আমরা পাই। এছাড়া যে নাটকগীতির পালার অভিনয় করা হয়, সেই নাটকগীতিতে স্ত্রী পুরুষ উভয়ে কিন্তু অভিনয় করতো। স্ত্রীরা মূলত নর্তকীর ভূমিকা আর পুরুষেরা মূলত গায়কের ভূমিকা কিন্তু পালন করতো। এছাড়া আমরা দেখবো তৎকালীন সমাজের যে ব্যবহার্য যে জিনিসপত্রগুলো কিন্তু এই চর্যাগানের মধ্যে এসেছে, যেমন পিঠা, দুধ দহনের পাত্র, তারপরে হচ্ছে ঘলুলি মানে গাড়ু, এছাড়া ছিল আরসি মানে আয়না, তারপরে ছিল তাম্বুল মানে তাবলা, হ্যাঁ, এছাড়া ওই ঘণ্টা নেপুর মানে নুপুর, এছাড়া মুক্তাহার,
যে পরহ, মাদল, ঢোল ইত্যাদি যে বাদ্যযন্ত্রগুলো, এগুলো কিন্তু এসেছে, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ব্যবহার্য জিনিসপত্রগুলো কিন্তু এখানে এসেছে। অর্থাৎ আমি পরিশেষে বলবো যে এই চর্যা গান মূলত বৌদ্ধ সহজে সাধকদের সাধন সঙ্গীত। তারা মূলত যে দেহ সাধনার মধ্য দিয়ে সহজ মহাসুখ লাভ করতে চেয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে তারা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে যে অনুষঙ্গগুলো কিন্তু তারা নিয়েছে। তাই এই সমস্ত কিছু ব্যাপারগুলো কিন্তু আমাদের এই তত্ত্বকথা মাথায় রেখে কিন্তু দেখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।